বাংলাদেশ জ্বালানি সমৃদ্ধি 2050 তার দ্বিতীয় সম্মেলন আমরা শুরু করতে যাচ্ছি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে যদি মানবজাতিকে রক্ষা করতে হয় তাহলে 2050 সালের মধ্যে আমাদের কার্বন নির্গমন শূন্যের কোঠায় আনতে হবে। বিজ্ঞানীদের এই মত। এই লক্ষ্য পূরণ করতে হলে যে কটি খাতে কার্বন নির্গমন কমাতে হবে সেগুলো হলো শিল্প, যোগাযোগ এবং বিদ্যুৎ। বিদ্যুৎ খাতের জীবাশ্ম জ্বালানি বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি প্রবর্তন শুধুমাত্র কার্বন নির্গমন কমানোর জন্য যথেষ্ট নয়, বরং আমদানি ব্যয় কমিয়ে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি নিশ্চিত করা, জ্বালানির প্রতি পরনির্ভরশীলতা হ্রাস করে জাতীয় নিরাপত্তা বাড়ানো, আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য রক্ষা করা এবং স্থানীয় পরিবেশ সুরক্ষার জন্য আমাদের জ্বালানি ব্যবস্থার রূপান্তর অত্যাবশ্যক। জীবাশ্ম থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের বিরুদ্ধে অনেক রকমের অপপ্রচার রয়েছে। এছাড়া আছে জাতীয় নীতি পরিকল্পনায় অসঙ্গতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সমন্বয়ের অভাব, পরিকল্পনা অনুসারে কর্মসূচি ও অর্থায়নের ঘাটতি, বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অসামর্থ্য ইত্যাদি। এসব ভুল ধারণা ও সমস্যা দূর করার জন্য সকলের অংশগ্রহণে সকল বিষয় নিয়ে আলোচনা করা দরকার। And welcome you all to the 3-day-long second conference on Bangladesh Energy Prosperity 2050. Yes, it is 3-day-long second conference on Bangladesh Energy Prosperity. First one was held in 2023, which was ended with 21 points demand. In this 3-day-long conference, we are expecting 250 participants will participate in this conference, and 15 international participants will be here. We are expecting this conference will create a platform for sharing ideas and demands without prejudice and resulting in a highly ambitious but balanced and pragmatic declaration with all respective sectors. First of all, the welcome address will be delivered by Hassan Mehdi, Member Secretary, Bangladesh প্রতিবেশ উন্নয়ন বিষয়ক কর্মজোট BIWZD। আমি শুধু ছোট্ট একটু করে বলতে চাই, আমাদের এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল 2023 সাল থেকেই জ্বালানি সংশ্লিষ্ট সরকারি বা বেসরকারি সকল পক্ষের আলোচনার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে স্বাধীনভাবে সকলের মতামত উপস্থাপন করা যায়। সেটা হতে পারে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ উৎপাদনকারী, জ্বালানি সরবরাহকারী, বিনিয়োগকারী, যন্ত্রপাতি সরবরাহকারী, পরামর্শক, জ্বালানি বিশেষজ্ঞ, গবেষক, দ্বিপাক্ষিক অংশীদার, বহুপাক্ষিক সংস্থা, স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী, যুবক বা শিক্ষার্থী। এই সবাই আগামী 3 দিন ধরে এখানে 14টি প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে। সেখানে নানান বিষয়ে আলাপ হবে, টেকনোলজি নিয়ে আলাপ হবে, আর্থিক বিষয় নিয়ে আলাপ হবে, সমস্যাগুলো নিয়ে আলাপ হবে, জমির সমস্যা নিয়ে আলাপ হবে। সবগুলোতে অংশ নেবেন এবং আপনারা সকলের অংশগ্রহণে এটা সফল হয়ে উঠবে। আপনাদের সবাইকে আমরা আবারও সব সহ আয়োজক সংগঠন, এখানে 23টি সংগঠন, সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে এই সম্মেলনে স্বাগত জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আমাদের নির্ধারিত আলোচক জনাব ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, তাকে গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD, আমি বিনীতভাবে স্যারকে অনুরোধ করছি তার সংহতি বক্তব্য দেবার জন্য। অতিথিবৃন্দ, আয়োজক এবং সহায়োজকদের পক্ষ থেকে আপনাদের সকলকে বাংলাদেশ জ্বালানি সমৃদ্ধি 2050-এর এই দ্বিতীয় অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার আসবার পরে এই জ্বালানি রূপান্তরের আলাপ আলোচনা এবং অগ্রগতির ক্ষেত্রে একটা লক্ষণীয় এবং দৃশ্যমান পরিবর্তন
চোখে পড়ছে আমাদের সকলের। আমরা আশা করছি যে এই পরিবর্তনের এই ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। বিশেষত বিগত 4 মাসের এই স্বল্পকালীন সময়ের ভিতরে এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সিদ্ধান্তগুলোর ব্যাপারে আমাদের যারা সিভিল সোসাইটির পক্ষ থেকে দীর্ঘদিন থেকে দাবি দাওয়া তুলে এনেছেন সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মহোদয় তার ঐকান্তিক উদ্যোগে এই পরিবর্তনগুলো সাধিত হয়েছে। এর ভিতরে বিশেষভাবে উল্লেখ করবার মতো যেটি রয়েছে যে কুইক এনহ্যান্সমেন্ট ইলেকট্রিসিটি অ্যান্ড এনার্জি সাপ্লাই অ্যাক্ট, এটিকে বাতিল করা, নতুন করে বিইআরসির কাছে তার পূর্বতন যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো তাকে ফিরিয়ে দেওয়া, যে সমস্ত ফসিল ফুয়েল পাওয়ার প্ল্যান্ট প্রক্রিয়াধীন ছিল সেই প্রক্রিয়াধীন ফসিল ফুয়েল পাওয়ার প্ল্যান্ট কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্টের অধীনে সেগুলোকে বাতিল করা। এর ভিতরে এলএনজি বেসড পাওয়ার প্ল্যান্টস রয়েছে এবং এর ভিতরে ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটের মতো কার্যক্রমও এখানে রয়েছে, সেই জিনিসগুলোকে এখানে বাতিল করা হয়েছে। এবং একই সাথে আমরা এটাও মনে করি যে অন্তর্বর্তী সরকার, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয় তার দীর্ঘমেয়াদী যে অভীষ্ট লক্ষ্য যে 2041 সালের ভিতরে 40% নবায়নযোগ্য জ্বালানি, সেই বিষয়টির লক্ষ্যে তারা নিয়মিতভাবে তাদের আগামী দিনের কার্যক্রম অব্যাহত রাখবেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে কার্যক্রমগুলো নেওয়া হয়েছে সেগুলো অনেক ইতিবাচক, কিন্তু তারপরেও এখনও অনেক জায়গাতে আরও অনেক ধরনের সংস্কারের কাজ করার বাকি রয়েছে। আমরা এক্ষেত্রে কয়েকটি জিনিস মাননীয় উপদেষ্টা এবং সভাপতি মহোদয়কে স্মরণ করিয়ে দিতে চাই। আমরা মনে করি যে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে বিদ্যমান যে সমস্ত নীতি, অ্যাক্ট, ল রয়েছে বা পলিসি রয়েছে, এর অনেকগুলো জায়গাতেই সংস্কার আনার প্রয়োজন রয়েছে এবং এগুলোর ব্যাপারে জ্বালানি উপদেষ্টা কী করবেন সেটিও আমরা আসলে তার মুখ থেকে শুনতে চাই। আমরা মনে করি যে ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান যেভাবে তৈরি হয়েছিল পূর্বতন সরকারের সময়ে, এটির বড় রকমের এটি সংস্কার করার দরকার রয়েছে। আমরা শুনতে চাই যে আইপিএমপির ব্যাপারে নতুন জ্বালানি উপদেষ্টা মহোদয় কী বিবেচনা করছেন, এটিকে কিভাবে সংস্কার করা হবে বা রিভিশন করা হবে সে বিষয়টি সম্পর্কেও আমরা তার কাছ থেকে জানতে চাই। একই সাথে আমরা মনে করি যে নতুন কোনো কোল বেসড পাওয়ার প্ল্যান্টস না হওয়া, এলএনজি বেসড পাওয়ার প্ল্যান্ট না করতে দেওয়া, এই জিনিসগুলোর ব্যাপারে সরকারের আনুষ্ঠানিক নীতিগত অবস্থান প্রয়োজন। এবং যে কম্পিটিটিভ বিডিং প্রসেসের মাধ্যমে শুরু হয়েছে, বিশেষ করে আমরা গতকালকে জানলাম যে 12টি রিনিউয়েবল এনার্জি বেসড পাওয়ার প্ল্যান্টসের ওপেন টেন্ডারের প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা মনে করি যে এই ধারায় আগামী দিনগুলোতে স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে আগামী দিনে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের সমস্ত টেন্ডার প্রসেসগুলো সম্পন্ন করা হবে। পরিশেষে আবার সকলকে এই 3 দিনের এই সম্মেলনে আপনাদের সকলের অংশগ্রহণ এবং তার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো নতুনভাবে তুলে ধরবার যে উদ্যোগ, এই উদ্যোগে সামিল হবার জন্য ধন্যবাদ জানিয়ে আবার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। এবার কথা বলতে আসছেন, সংহতি জানাতে আসছেন, সলিডারিটি জ্ঞাপন করতে আসছেন দেপাল চন্দ্র বড়ুয়া। তো আজকে যে বাংলাদেশ যে আমরা এনার্জি প্ল্যানিং বা এনার্জি প্রসপারিটি নিয়ে আলাপ করছি, গত বছর আমরা আলাপ করেছি। তো সংক্ষেপে এটা বলতে চাই মাননীয় উপদেষ্টাবৃন্দদের জন্য। একটা হলো যে আমাদের নবায়নযোগ্য শক্তি এখনও 5%-এর নিচে আছে, সেটা কিভাবে আমরা বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা বহুদিন ধরে কাজ করতেছি, কিন্তু কাজ করলেও কিন্তু সেটার আমরা ফল পাইনি। তা এখন আমরা যে পরিবর্তিত যে একটা নতুন সুযোগ এসছে, এখানে আমরা যারা উপদেষ্টা আছেন বিশেষ করে ওনারা লাইফ লং এটা নিয়ে, কেউ পরিবেশ নিয়ে, কেউ আইন নিয়ে, কেউ রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করেছেন, তাহলে আমাদের জন্য একটা বড় সুযোগ হয়েছে। আমি এই জন্য বলতে চাই যে 2টা ক্যাটাগরিতে আমরা করতে চাই। একটা হলো আমার বিদ্যুৎ আমি উৎপাদন করব। গ্রামে যারা হাউস হোল্ড আছে সেখানে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি তাহলে আমাদের জন্য একটা বড় সুযোগ সৃষ্টি হবে এবং এটা আমাদের যে সোলার সিস্টেম আমরা করেছিলাম সেটাকে আরও উন্নত করে, কি করে আগে তো আমরা 50 ওয়াট, 60 ওয়াট, 100 ওয়াট এভাবে করেছিলাম, এখন যদি আমরা 1 কিলোওয়াট, 2 কিলোওয়াট, 5 কিলোওয়াট, 10 কিলোওয়াট এটা করতে পারি তাহলে আমাদের নিজেদের পরিবারের ব্যবসা বাণিজ্য যা লাগবে সেটা আমরা উৎপাদন করতে পারি এবং সেটা একটা এনাবলিং এনভায়রনমেন্ট গ্রিডটাকে আপগ্রেড করে আমরা এটা করতে পারি। এবং বিশ্বের বিভিন্ন দেশে এটা নিয়ে কাজ হচ্ছে এবং আমরা আমাদেরকে সেদিকে চোখ কান খোলা রাখলে আমরা যে একটা ঘনবসতিপূর্ণ দেশ এটা আমরা করতে পারি। নাম্বার 2, আমরা যে ইরিগেশন পাম্পগুলো আছে 13 লক্ষ আরও পাম্প হচ্ছে, সেটাকে যদি আমরা ইমিডিয়েটলি এই অন্তর্বর্তী সরকার একটা স্ট্রং ভূমিকা নিয়ে যে
2-3 বছরের মধ্যে আমরা সকল ইরিগেশন পাম্প যেগুলো ইয়েতে চলে ডিজেল দিয়ে চলে সেটাকে আমরা সোলারে পরিবর্তন করব। তাহলে দেখা যাবে যে আমার ফসিল ফুয়েল আমদানি করতে হবে না, অন্যদিকে আমরা উৎপাদনও বেড়ে যাবে, আমাদের খাদ্যর নিশ্চয়তা বেড়ে যাবে এবং এনার্জি সিকিউরিটি বাড়বে। তো আমি মনে করি বাংলাদেশের একটা সুযোগ আছে যে আমরা এই সোলার রিনিউয়েবল এনার্জি দিয়ে বাংলাদেশকে আমরা সমৃদ্ধ করতে পারি এবং এই ধরনের আলোচনা চলছে। আমরা এখানে স্বাগত জানাচ্ছি আমরা যারা আসছেন। Thank you, Dipal Chandra Barua. Now I am requesting Kainan Houghton, Deputy Regional Director of Tara Climate Foundation, to deliver his speech. So Tara Climate Foundation has been supporting civil society organizations in Bangladesh working on climate mitigation, clean energy transition and clean energy acceleration for several years now. And we will be with you going forward in this journey for years more to come as well. So I offer my best wishes and I hope this is an inspiring and constructive energy prosperity conference over the next 2 days. If I may make some very brief remarks for our discussions and our deliberations over the next 2 days. I think my first request, my first observation would be for all of us to think, how do we collectively work together to make the most of this changed political climate and the opportunity to support and strengthen the policies of the new interim government. We've already seen some decisive action in some key areas, which is fantastic. And I'm sure that forums like this are so essential to helping to put ideas on the table, to helping the government to put really positive and progressive, positive and progressive policies into play. The moment, I think in Latin, the term is carpe diem, to seize the day, and I think that's where we are today. I think a second brief point that I would mention is the role of mobilizing together and looking to 2025 to strengthen Bangladesh's NDCs, nationally determined contributions, both as a signal to the diplomatic world of Bangladesh's importance and climate and ability to lead on climate, and also increasingly as a signal to the business world, the investment world, that Bangladesh has ambition and Bangladesh has intent to move towards the more economically competitive, clean energy prosperity. So I'm sure this will be an inspiring and constructive conference, and I look forward to the next few days. Thank you. থ্যাংক ইউ মিস্টার কাইনান হটন। এখন কথা বলতে আসছেন মাননীয় উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডক্টর মোহাম্মদ ফয়জুল কবির। So I appreciate your invitation to me to attend this important conference. I wish I could have stayed longer and heard your views. You see, we had very lofty targets about renewable energy, 40% by 2040 and so on and so forth. But our achievements were not only modest but also disappointing. Our renewable energy penetration in electricity is about 2 to 3%. Why did this happen? Because this happened notwithstanding the rhetoric that was used, the focus of the power and energy sector was something else, was to use the state machinery for corruption. That was the prime goal. Energy, supply of energy was not the prime thing. So that's why when this interim government came, so what we focused on is to remove those things that allowed the use of government machinery for corruption. So we have, as has been mentioned, that we have done away with the 2010 law, and then we have restored BARC,
And also there are many other reforms that we are. The foremost of which is that we are opening it up. Now you don't need to know the advisor or the what you call secretaries, and also to pay somebody to get a project. So we have already tendered 10 projects, and then in a sequence we'll issue what you call about 40 projects, about 5,000 megawatt of megawatt peak of electricity generation. And then the other thing that we are doing, we are also working on revision of the integrated power and energy sector master plan. We are also looking at what you call renewable energy policy, just to revamp it. And then we are also moving away from IPP policy, replacing it with merchant power policy, whereby you see the power producer will be allowed to sell directly to the power consumer at a price agreed between them, and we'll let them use what you call our distribution and transmission line in exchange of payment of willing charges. But because of inaction due to renewable energy, our institutions are not ready. Our power sector institutions are not ready. Our financial institutions are not ready. Our government as a whole is not ready. So we are taking steps to get into a place where we could really launch our green energy program. So for this reason, we have created a dedicated, what you call a high-level dedicated unit in each of the power utilities, and also field level offices. So now, if there is an issue relating to renewable energy, like if your electricity goes off, you could call a number. Now you'll also be able to call a number if you have issue with your renewable energy facility, be it solar irrigation pump, be it something else. And also moving further, for the current batch, which we actually inherited, these were given on a negotiation or verbal basis. So we are now cleansing them by putting through open tender. So in this round, we have to, the sponsor will have to arrange for the land and arrange for what you call interconnection. But in the next round, we'll be giving projects where we will provide the land, government will provide the land, and also the interconnection facility. The sponsor will just have to plug and play. So you might ask the question, where would the land come from? I have visited various government projects. There are plenty of unused lands in power utilities, in various government offices. Railways have plenty of land, and other water development board has plenty of land that could be used for renewable energy. So we want to bring those into the play. But again, I also must tell you that we also have a lack in we have also lacking in the private sector. One of the reasons that renewable energy regressed in this country is that one of the sponsors installed what you call a solar unit at the Prime Minister's office. And then that didn't function. Only one light and one fan used to perform. So that's pissed off the Prime Minister so much that anyone going for renewable energy said, no, I know about renewable energy, what it can do. So our private sector also must come up, and then they deliver the technical standards that has been delivered by what you call private sector in other countries. And then there has been a mention, our chief advisor has openly approached for installation of a
solar cell manufacturing in Bangladesh. We are also in discussion for manufacturing of what you call the inverter, and also quality cables, quality structure, and other things. So through collective efforts and our sincerity of the government this time, I hope that we'll be able to march ahead, and this programs like this will become what you call successful. And with these few words, I would like to declare this conference open, and I wish a very best for your deliberations and the next session. Thank you very much. আমাদের সংহতি জ্ঞাপন করতে আসছেন জনাব শাহরিয়ার আহমেদ চৌধুরী, চেয়ারম্যান সেন্টার ফর রিনিউয়েবল এনার্জি সার্ভিসেস। For my work experience in the power and energy sector and also in the renewable energy for the last 2 decades, I will highlight some of my observation and recommendation to achieve our common goals of net zero emission from the power sector. Number one, the huge subsidy we are providing. Bangladesh provided more than 150,000 crore taka as subsidy to the power sector in the last decade. At present, we have 30% of our electricity generation capacity and 23% of total generation from liquid fuel, and many of them are running in the base load. And the cost of power from these liquid fuel-based power plants is not less than 20 taka per unit, whereas we sell bulk power at a rate of taka 7 only. To me, it's a criminal offense to the country and also to its people to run such power plants in such huge capacity. Then we need to strengthen the grid infrastructure. Very often the liquid fuel-based plant operators give the narrative that we need these liquid fuel-based power plant to solve the low voltage problems. But with a high voltage transmission network, we can easily eliminate this problem. Did we delay the development of transmission infrastructure to support the liquid fuel-based power plant operator? We need to think of that. Solar and wind are proven to be the best renewable energy solutions for Bangladesh as well as the whole world. The southern part of the country has much higher potential, but the capacity is limited by the grid infrastructure. We should strengthen the grid infrastructure in the southern part to allow more renewable energy. And the third point I would like to mention is the duty waiver. All the studies shows that the solar PV technology will be the cheapest and the largest contributor of electrical power in the future. Fossil fuel-based power plants equipment enjoy duty-free import of equipment and also 15 years tax holidays in the past. We want duty-free import of renewable energy equipment. At present, there is around 11% import duties on solar panels, 30%, 38% on inverters, 58% on mountain structures, and lithium batteries. Whereas the conventional power plant, they enjoyed duty-free import of their equipment. Then rooftop support. A country like Vietnam, they have installed around 9,000 megawatt of solar PV systems in only 1 year, in the year 2020, from rooftop systems alone, by giving incentives in the form of feed-in tariff. If this is not possible in Bangladesh, but we can provide incentives in other forms, we should inspire and allow all consumers, irrespective of phases or voltage levels, to avail the facilities of net energy metering guideline, which Bangladesh government has approved in the year 2018. Currently, 132 kV and 230 kV consumers are not allowed to avail the net energy meter connections. We should support them. Like the IPPs, the OPEX operator of net energy metering systems should enjoy the tax holidays. The capacity limit for the net energy metering system should be updated to its sanction load. Right at this moment, it is stated at 70% of the sanction load. Prosumers should allow to install renewable energy systems at any part of the world, any part of the country, and allowed to use the electricity by providing wheeling charge to the utilities. And many large industries, they are interested to install solar PV systems and use this electricity through their industry, but currently they cannot do it because they do not have sufficient rooftop in the industry premises. So at the end, I would like to say that no fossil fuel-based power plants anymore. We should all support the renewable energy. Thank you very much. কথা বলতে আসছেন জনাব আবুল কালাম আজাদ, ব্যবস্থাপক অ্যাকশন এইড বাংলাদেশ।
বাংলাদেশের এনার্জি ট্রানজিশন নিয়ে আমরা অনেক দিন ধরেই কথা বলছি, অনেক দিন ধরেই অনেক কথা হয়তো বলতে পারিনি, সেসব কথা এখন আমাদের বলার পরিবেশ এবং সুযোগ তৈরি হয়েছে। এবং বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, ওনারা ইতিমধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। আমি আমার পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠান অ্যাকশন এডের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য। সারা পৃথিবীতে রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে এনার্জি ট্রানজিশন, ফসিল ফুয়েল থেকে রিনিউয়েবল এনার্জিতে যাওয়ার জন্য যে মুভমেন্ট চলছে, যে আন্দোলন চলছে, যে দাবি উঠেছে সারা পৃথিবীর মানুষের কাছ থেকে, তার পেছনের প্রধান কারণ ইতিমধ্যেই আলোচনা হয়েছে যে জলবায়ু পরিবর্তন। এবং জলবায়ু পরিবর্তনের প্রধান যে কারণ কার্বন এমিশন, সেই কার্বন এমিশনের 80% মূলত আসে জ্বালানি খাত থেকে। ফলে জ্বালানি রূপান্তর ব্যতীত জলবায়ু পরিবর্তনকে আমরা আসলে কোনোভাবে সীমিত করতে পারবো না, এটাকে কোনোভাবে নিউট্রালাইজ করতে পারবো না। ফলে জ্বালানি রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জায়গা থেকে। এবং বাংলাদেশের মতো দেশগুলো যারা জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ভালনারেবল, সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের আসলে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকাটা রাখতে হবে এবং দৃষ্টান্তমূলক উদাহরণগুলো তৈরি করতে হবে, যাতে বাকি বিশ্ব শিখতে পারে যে জলবায়ু আক্রান্ত দেশগুলো কী ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছে তারা নিজেরা বাঁচার জন্য। ফলে আমাদের এনার্জি ট্রানজিশন বা আমাদের জ্বালানি রূপান্তরের কাজটা খুবই দৃষ্টান্তমূলক হওয়া উচিত বলে আমি মনে করি। বৈশ্বিক যে ট্রেন্ড এনার্জি ট্রানজিশনে, সেই ট্রেন্ডের সাথে সাযুজ্য রেখে, সেই ট্রেন্ডের সাথে একটা ঐক্য রেখে আমাদের ট্রানজিশনটা করা দরকার। কিন্তু দুঃখজনক হলো আমাদের রিনিউয়েবল এনার্জির কন্ট্রিবিউশন এখনও পর্যন্ত খুবই মিনিমাম। আমরা মাত্র 3% বা লেস দেন 3% আমরা হচ্ছে রিনিউয়েবল এনার্জি থেকে নিচ্ছি। প্রবলেমটা আমাদের কোথায়? অনেকগুলো প্রবলেম নিয়ে ইতিমধ্যে কথা হয়েছে, অনেকগুলো সমস্যার সমাধান ইতিমধ্যে আমাদের ইন্টারিম সরকার গ্রহণ করেছেন। আমি মনে করি যে বৈশ্বিক এই চেতনার সাথে মিল রেখে যেই জায়গাটা আমাদের অনেকগুলো প্ল্যান্স আমাদের আছে, সেই প্ল্যান্সগুলোর সাথে একটার সাথে আমাদের আরেকটা ঐক্য নাই। যেটা দরকার সেটা হলো আমাদের একটা গাইডিং প্রিন্সিপালস তৈরি করা, একটা দিক নির্দেশনা তৈরি করা, একটা ফিলোসফিক্যাল গাইড তৈরি করা, যেটার ভিত্তিতে আমাদের আগামী 10, 20, 30 বা 40, 50 বছরের ট্রানজিশনের কাজটা চলবে। ফর এক্সাম্পল, আমরা 2050 সালের একটা টার্গেট ঠিক করেছি যে সারা পৃথিবীতে আমরা নেট জিরো করব। তাহলে আমাদের এমন একটা গাইডিং প্রিন্সিপালস ঠিক করা দরকার যাতে আমরা 2050 সালে কোন প্রক্রিয়ায় আমাদের সেক্টরের ট্রানজিশনটা হবে সেই জিনিসগুলো সেই গাইডিং প্রিন্সিপালে থাকবে এবং সেই অনুযায়ী আমাদের পরিকল্পনাগুলো তৈরি করতে হবে। কিন্তু যেটা আমাদের হচ্ছে যে আমরা আগে পরিকল্পনা তৈরি করছি, তারপরে হয়তো কোনো জায়গাতে আমরা পলিসি তৈরি করছি, কিন্তু আগে দরকার আমাদের ফিলোসফিক্যাল বা গাইডিং প্রিন্সিপালসটা তৈরি করা। তো সেই জায়গাতে আমি মনে করি যে আমাদের অন্তর্বর্তী সরকার আরও বেশি গুরুত্ব দিবেন। আমি আর একটা বিষয়ে কথা বলে শেষ করবো আমার আলোচনা, সেটা হচ্ছে যে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে এবং এনার্জি সেক্টরের উন্নয়নের ক্ষেত্রেও যেই জিনিসটা আমার কাছে সবসময়, বা আমরা যেটা নিয়ে অনেকদিন ধরে কথা বলছি, যেটা বড় মিসিং, সেটা হলো যে আমাদের কনটেক্সট, আমাদের প্রেক্ষাপটটাকে বিবেচনা ঠিকঠাক মতো না করা। তো সেই জায়গাটাকে বাংলাদেশ একটা ভৌগোলিকভাবে যেমন দেশ, একটা ডেল্টাইক কান্ট্রি, একটা রিভারাইন কান্ট্রি, এখানে আমরা বিপুল পরিমাণ ছোট একটা জায়গার মধ্যে বিপুল পরিমাণ মানুষ বসবাস করি, আমাদের ল্যান্ড স্কারসিটির কথা অনেকেই বলে গেছেন। ফলে এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আমাদের আসলে এই পলিসিটা তৈরি করতে হবে। এবং গত 10-15 বছরে বা তারও আগে থেকেও যে সমস্ত মেগা প্রকল্প, বিশাল প্রকল্প, হাজার একর ল্যান্ড অ্যাকুইজিশন করে যেসব প্রকল্পগুলো আমরা করেছি, সেই প্রকল্প এলাকার স্থানীয় মানুষের অবস্থাটা কি, সেই ব্যাপারটা সিরিয়াসলি ইগনোরড হয়েছে। তাদের বিষয়গুলোকে কোনোভাবেই বিবেচনার মধ্যে আনা হয় নাই। আমি বর্তমান সরকারের কাছে একটা আপিল করব যে ওই এলাকাগুলোতে এই সমস্ত মেগা প্রকল্প হওয়ার কারণে স্থানীয় মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এখনও কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং স্থানীয় পরিবেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, স্থানীয় বায়োডাইভার্সিটি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বিষয়ক একটা তদন্ত কমিটি ওনারা করে তার একটা রিপোর্ট তৈরি করে দেখাবেন যে আসলে বাংলাদেশের মতো দেশগুলোতে বা বাংলাদেশের মতো দেশে
এই রকম মেগা প্রকল্প করতে গেলে স্থানীয় মানুষ এবং পরিবেশকে কি পরিমাণ স্যাক্রিফাইস করতে হয় এবং সেগুলো কিভাবে মিটিগেট করা হবে, মানুষের এই কম্পেনসেশন কিভাবে দেয়া হবে, পরিবেশের কম্পেনসেশন কিভাবে দেয়া হবে, সেই বিষয়ক একটা গাইডলাইন এই তদন্তের মধ্য দিয়ে বের হয়ে আসবে। তো এই দুইটা জিনিস নিয়ে আমি আমার আলোচনার বিষয় ছিল। আমি আশা করি যে আগামী 3 দিন বিইপির এই কনফারেন্সে অনেক বিষয় নিয়ে, জ্বালানি সেক্টরের সকল বিষয় নিয়ে আলোচনা হবে, সেখান থেকে অনেক আউটকামস আসবে এবং দিন শেষে আমরা যে ডিক্লারেশনটা দিব সেইটা বাংলাদেশের এনার্জি সেক্টরকে একটা নতুন দিক নির্দেশনা দিবেন এবং সেই দিক নির্দেশনা বাংলাদেশের এনার্জি সেক্টরের বিশেষ করে জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এই বিশ্বাস নিয়ে আমি আমার কথা শেষ করলাম। সবাইকে আবারও ধন্যবাদ। এবার কথা বলতে আসছেন জনাব মনোয়ার মেজবা মঈন, ব্যবস্থাপনা পরিচালক, রহিম আফরোজ রিনিউয়েবল এনার্জি লিমিটেড। Of course, my conversation will bring in the private sector perspective on driving clean energy in the whole energy prosperity mandate. Fundamental জিনিসটা হলো, the fundamental issue is that there is a need, যেরকম আমরা একটা পরিবর্তন দেখছি এখন আমাদের দেশে, সেরকমই একটা কিন্তু চিন্তাধারা এবং প্ল্যানিংয়ের একটা পরিবর্তন আসতে হবে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু সি মানে একটা সিগনিফিক্যান্ট টার্ন অ্যারাউন্ড চেঞ্জ হাউ উই অ্যাকচুয়ালি হ্যান্ডেল এনার্জি ডেলিভারি। Because from a private sector perspective, we are believer in delivering, we believe private sector is very good in delivering things with highest possible level of efficiency. Of course, ওখানে প্যারামিটার যেখানে খেলা হয় হলো policies. If the policy is too loose, we take benefit of it. If the policy is too strict, we also try to work around it. That's the nature of the private sector. But also the nature of the private sector is changing over the decades. 20 years back, if I was talking to you, I was a person of extremely profit-driven motive. We still drive for profit, but private sector increasingly believes in connecting that profit to sustainability, and also from a customer perspective, যেখানে আমরা people বলছি এখানে আমরা, from a customer perspective, we also make sure that the customer also benefits at the end of the day, that the customer also eventually prospers. Because if the customer is not prospering, then my continuity of existence of the business gets hindered. So I'm connecting that to the whole agenda of the conference, that আমরা যখন energy prosperity বলছি আমরা, it has to be also connected to collective prosperity of our people. মানে the energy mandate, the plan, the policy, whatever we see has to, মানে আমরা যদিও we are talking from the energy sector perspective view, আপনারা অনেকে আছেন এখানে যারা civil society এবং grassroots level কাজ করে থাকেন, we must be able to connect it to how is it benefiting at the last mile to the village homes, the village people, the city dwellers. There has to be connectivity, and today one of the significant problem we find at policy level is this disconnect. And we, from the business, we have been talking about it for decades. Every budget year, we talk about the same thing, that the discussion boils down to just VATs and duties and taxes. That's it. What is budget is all about? Budget 80% is only about demands and negotiation about duties and VATs and taxes. So there is a very need that if we really want to see a quantum jump, if we really want to see what we want to achieve by 2050, almost 2/3 of our energy to be delivered by renewables, there is a need for a significant change in integrated planning and very specific goals. Our goals have to be very specific. এখানে যেটা হচ্ছে, with every political change, regime change, goals changes, those cannot happen. মানে we all must collectively believe by 2050, this is what we want to achieve as a nation, as a people, and how does the energy prosperity actually connect to that? And because such disconnect remains, so we end up, talking and coming to conferences and policy dialogues, unfortunately. So there is hope now, of course, with the changes that has happened. There is significant hope. All these disconnects, the interconnectivity, the more representative nature of doing things
at political level, at budgetary level, at planning level will improve significantly. That is the hope that we all actually have today, and we believe in it. We can keep on debating about, ki hoyechilo in the past. Yes, those are the learnings. We must take learnings from there. But amader jeta kaj hote hobe going forward is more about very definitive and specific programs and plans. At a good example, let me tell you, I represent, as the president of two large private sector associations, one is the battery manufacturer and the other one the panel manufacturers. Unfortunately, in both the sectors, solar sector has taken a very bad hit. From 2002 till 2014, a sector was booming because we had programs, we had specific budgets allocated, and the renewable energy sector, especially solar, in rural Bangladesh was really booming. So solar panel, there are 9-10 solar panel manufacturers came, few dozens of battery manufacturers. But then after that, when the solar home system program sort of slipped down, all the new programs are either not the most exciting in the world for businesses to really jump in, or there is a disconnect in everything. Mane kono ota apni IPP project bolen, rooftop bolen, that's where it's all boiled dining to for the last 5-7 years. So, আমাদের পলিসিতে যদি স্টেবিলিটি না থাকে, আমাদের পলিসিতে স্টেবিলিটি না থাকে, কানেক্টিভিটি যদি না থাকে, then we are going to see the same thing 10 years down the road. People will come in all excitement and then suddenly vanish. একজন একটা concern raise করলেন, one gentleman. Right now, the biggest concern is that foreign investors are actually not willing to come into the renewable energy sector. It's the biggest concern right now. Because again, why? One policy has been cancelled and another policy we are moving ahead, which is okay. That has to happen. Kintu, especially foreign investors do not like sudden changes in policy because they come, they see a certainty, and then they suddenly find that the policy has been completely. I wish our energy advisor was here to listen to this input. Because এই যে যেটা LOI issued, যে অনেকগুলি যেটা ক্যান্সেল হয়েছে, perhaps we could have handled it much better and not send such a negative signal, especially to foreign investors. So policy consistency is very, very important. Number 2, renewable energy and distributed power is a very, very important game. Distributed power maneta holo, you generate power where you need it and you consume it right there and then. So it is the most efficient, it is the most productive, and Bangladesher moton deshe, where we have renewable energy plus technology can have a massive impact, whether it is solar irrigation pump, whether it is milk chiller, whether it is cold storage, whether it is so small things, whether it is even electric vehicle charging. So Bangladesh does need a combination of centralized effective howar jonne the infrastructure responsibility must be with the government. What do I mean by infrastructure responsibility? The land and evacuation has to be guaranteed by the government. All the grid connected power plants in the world, whether you see our neighboring India, Malaysia, Indonesia, or even UAE, it has succeeded because the government has guaranteed the land and the evacuation. When you lead for private sector acquisition of land, you hear all these sort of stories that you have heard, unwanted ways of acquiring lands, all that things actually happen. So central should be like that, but amader Bangladeshe aro opportunity ache distributed power generation. So again, I'm honored to be here. Thank you very much for giving me the opportunity. Assalamu alaikum. Thank you. Now, Mr. Dr. Muhammad Tamim, Professor, Bangladesh Engineering and Technology University, I'm requesting him to deliver his speech. প্রথমে আমি বাংলাদেশের যে বর্তমানের বিদ্যুৎ এবং জ্বালানি পরিস্থিতি তার একটা চিত্র দিতে চাই।
সেখানে আমার মনে হয় কিছু কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনারা। বর্তমানে আমাদের 26,600 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা আছে, তার 600 মেগাওয়াট আসছে রিনিউয়েবল এনার্জি, সোলার, এবং তার মধ্যে 60 মেগাওয়াট বায়ুবিদ্যুৎ আছে। বাকি 26,000 মেগাওয়াট হচ্ছে জীবাশ্ম জ্বালানি থেকে। এর সামনে যে প্রকল্পগুলো আছে পারমাণবিক প্রকল্প সহ 2030 সাল নাগাদ আমাদের সব ক্ষমতা মোটামুটি 30,000 মেগাওয়াটের কাছাকাছি চলে যাবে। এর হয়তো 1,000 মেগাওয়াট সোলার থেকে আসবে, বাকি 29,000 মেগাওয়াটই জীবাশ্ম জ্বালানি থেকে। 7,000 মেগাওয়াটের যে কয়লা ভিত্তিক প্রকল্পগুলো আছে এগুলো চুক্তির মেয়াদ 25 বছর। তার মানে আগামী 25 বছর আমাদেরকে এগুলো টানতে হবে। বন্ধ করতে চাচ্ছেন, বন্ধ করার তরিকা আছে। এক একটা প্রকল্প বন্ধ করতে গেলে 8 থেকে 10-12 বিলিয়ন ডলার পেনাল্টি দিতে হবে চুক্তি। গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলো বেশিরভাগই কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, যেগুলো বেজ লোড হিসাবে আমরা বলি চলবে, সেগুলোর চুক্তির মেয়াদ 22 বছর। এটা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। এইগুলো প্রকল্প বা এই ধরনের জ্বালানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের চুক্তির ধরনই এরকম, যেমন আমাদের নিউক্লিয়ারের আয়ু ধরা হচ্ছে 40 বছর, 40 বছর নাগাদ চলবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এখন এগুলোকে বন্ধ করার বা ধীরে ধীরে বের করে আনার যেটা প্রথাগত উপায় সেটা হচ্ছে যখন শেষ হয়ে যাবে প্রকল্প তখন এটাকে বাদ দেয়া। তো তার আগে বাদ দিতে গেলে আইনগত ঝামেলা আছে আর ফাইন্যান্সিয়াল প্রবলেম তো আছেই। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে নবায়নযোগ্য জ্বালানিকে আরও ব্যাপকভাবে আমাদের সিস্টেমে আনতে পারবো। এই মুহূর্তে দিনের বেলায় বাংলাদেশের বিদ্যুতের পরিস্থিতিগুলো আরেকটা জিনিস যেটা বুঝতে হবে, এই মুহূর্তে আমাদের যে বেজ লোড অর্থাৎ সার্বক্ষণিক চলছে যেই বিদ্যুৎ যেই পরিমাণ সেটা মাত্র 7,000 মেগাওয়াট। শীতকালে 4 মাসের মতো 7,000 মেগাওয়াটের আমাদের চাহিদা থাকে। দিনের বেলায় তেল ভিত্তিক কোনো বিদ্যুৎ কেন্দ্র চলছে না এখন বলতে গেলে। সান্ধ্যকালীন সময় কিছু বিদ্যুৎ কেন্দ্র চলছে তেলের উপর, বাকি কোনো বিদ্যুৎ চলছে না। রিনিউয়েবল থেকে সোলার থেকে আমরা 400 থেকে 600 মেগাওয়াট আমরা দিনের বেলায় পাচ্ছি এই মুহূর্তে শীতকালে। গরমকালে ডিউরিং দ্য সামার উইল হ্যাভ অ্যাবাউট 2,000 to 4,000 megawatt during the daytime oil-based power plant that is needed to support. তেল ভিত্তিক মানে গরমকালে আমাদের বেজ লোড 13,000 মেগাওয়াট। তাহলে দেখুন 4 মাস মতো 6,000 মেগাওয়াটের মতো বেজ লোড বা বিদ্যুৎ কেন্দ্র আমাদেরকে বসিয়ে রাখতে হচ্ছে। এটা কিন্তু ক্যাপাসিটি পেমেন্ট 100% দিতে হবে। এখন এগুলোকে কি আমরা বাদ দিতে পারবো না, কারণ সামারে তো আমার লাগছে 13,000 মেগাওয়াট বেজ লোডই, শুধু সর্বোচ্চ চাহিদা আমার 17,000 মেগাওয়াট। তো আমরা যখন বিভিন্ন ধরনের কথা বলছি আমাদের কিন্তু সিস্টেমটাকে আগে বুঝতে হবে এবং সেই সিস্টেম বুঝে তারপরে পরিকল্পনা করতে হবে। কিন্তু আমরা যদি এখন সিস্টেমকে বাইরে রেখে, কারণ আমরা যদি আমাদের অতীতের 53 বছরের ইতিহাস দেখি, এই সেক্টরটা একটা স্টপ গ্যাপ সলিউশনের উপরে চলেছে।